আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছে, সুস্থ আছে। আলোচনা করব প্রথমে বৃত্তের 82 বৃহত্তম যে এটা একবার পড়লে যে কোনো শিক্ষার্থী পারার কথা, এটা আমি বিশ্বাস করি। তো প্রথমেই আমি তোমাদের এই বৃত্ত নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ। আমরা একটা চিত্র এঁকে ফেলে আমি তোমাদের শুধু বেসিকটাই শিখাবো। এখান থেকে আমরা বৃত্ত এঁকে ফেললাম। মনে করি ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্তের এই এবি একটা এবি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবি সিডি একটি এবি সিডি একটি বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এবি সিডি একটি বৃত্ত যার এবি এবং সিডি দুটি মানে দুটি জিয়া। এক্ষেত্রে আমরা বলতেছি দুটি জিয়া। প্রশ্নটা খেয়াল করো, বৃত্তের 82 বৃহত্তম জিয়া, তো দুটোই জিয়া, এটাও জিয়া এটাও জিয়া। এই জিয়াটা যে বৃহত্তম মানে জিয়া এবং এটা যে ব্যাস হবে, এটাই আমরা এখন প্রুফ করব। তো কিভাবে প্রুফ করা যেতে পারে, এটাই জিয়া হবে, আমরা এখন সেই প্রুফটা করব ইনশাআল্লাহ। তো এখানে কিছু অঙ্কন আছে সামান্য, আমি এখানে লিখলাম না, বেসিকটা তোমরা এখন পারবা। অঙ্কনটা একটু যাচ্ছি। এখানে অঙ্কনে যেটা বলা হয়েছে যে সি কমা ও আবার ডি কমাও আর সি কমাও যোগ করি। ডি কমাও আর সি কমাও যোগ করা হলো। বইতে এখানে একটু এভাবে আছে, সি আগে আছে ডিটা পরে আছে, আমরা দিলাম তোমাদের পড়তে সুবিধা হবে। তাহলে অঙ্কনে শুধু এটাই, ও কমা সি ও কমা ডি যোগ করি, ও কমা সি ও কমা ডি যোগ করি। এটা হচ্ছে আমাদের অঙ্কন হয়ে গেল। এরপরে যে প্রমাণটা আমরা করব, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের আমরা বেসিক ক্লাস করেছিলাম, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমাদের বেসিক ক্লাস থেকে আমরা জানি। তো আমরা ওই বেসিক দিয়ে এখানে প্রমাণটা করব যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো এর অর্থ হচ্ছে তুমি যে প্রমাণটা করবা, আমি তো আবার এখানে বলিনি যে কি প্রমাণ করব। যেহেতু বৃহত্তম বৃত্তের 82 বৃহত্তম জিয়া, তার মানে হচ্ছে এখানে এবি তোমার বড় হবে সিডি থেকে, আর যখন এবি সিডি থেকে বড় হবে আর এটা যখন সব থেকে বড় জিয়া হবে, ওইটাই তোমার ব্যাস হবে, এটা আমরা প্রমাণ করব। তো যার জন্য এই বেসিক নিয়ে আমরা কাজ করতেছি। আর অঙ্কনটা করা হলো ও কমা সি আর ও কমা ডি যোগ করলাম। এবার সরাসরি প্রমাণের শুরুতেই তোমরা বলতেছো এখানে দেখো তিনটা ব্যাসার্ধ, মানে মোট 4টা ব্যাসার্ধ পাচ্ছি আমরা। প্রমাণের শুরুতে যে কথাটা বলতে পারতেছি আমরা, ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, সবগুলোই ব্যাসার্ধ। এটা দৈর্ঘ্য যা, এটার দৈর্ঘ্য তাই, এটার দৈর্ঘ্য তাই, এটার দৈর্ঘ্য তাই। কারণ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে রেখাংশ পাওয়া যায় সেটাকে বলা হয় ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ক্ষেত্রে। তো এটা প্রত্যেকটা 4টে ব্যাসার্ধ পরস্পর সমান। আবার আমরা ত্রিভুজের শর্ত থেকে জানি, এখানে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রে যেটা লিখতে পারি, সিওডি এর ক্ষেত্রে পাই কি পাই দেখো, সব থেকে যেহেতু এরা ব্যাসার্ধ, এরা দুজন যেহেতু সমান, তাহলে এই দুজনকে এক ধরনের বাহু ধরলাম, আর এটাকে ধরলাম তৃতীয় বাহু। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ওসি প্লাস ওডি বড় সিডি থেকে। সাইড নোট, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর বা বড়। তো এখন এই বেসিক থেকে এখন যেটা লিখতে পারতেছো তুমি, এই নোটটা লেখার পরে ওসি, প্লিজ খেয়াল করো, ওসি আর ওএ কিন্তু সমান, তুমি ওসি না লিখে লিখলে ওএ। আবার ওডি আবার ওবি কিন্তু সমান, তুমি ওডি না লিখে লিখলে হচ্ছে ওবি। এখানে সিডি, এখানে কিছুই দেওয়া লাগতেছে না, তুমি লিখেই আসছো আগে। তাহলে এখান থেকে কি পাচ্ছি আমরা, ওবি আর ওএ যোগ করলে পাচ্ছ কি এবি। তাহলে অতএব এবি বড় সিডি থেকে, প্রুভড। এবি সিডি থেকে বড়, মানে আমাদের যে উদ্দেশ্য ছিল বৃহত্তম যে জিয়া সেটাই যে ব্যাস হবে। বৃহত্তম জিয়া মানে এর ভিতরে অসংখ্য জিয়া, এটাকেও আমরা ব্যাসকেও আমরা জিয়া বলি। তো এই প্রমাণটা আমরা শিখে ফেললাম। এই হলো আমাদের প্রমাণ। কেমন, পাইপ, যেগুলো লোহার পাইপ, এটা একটা সিলিন্ডার হতে পারে, যেমন দেখো এর সব জায়গায় কিন্তু সমান। এই ক্ষেত্রে এরকম মুখ খোলা থাকতে হবে। লোহার পাইপটাকে আমরা বলি অরিজিনাল সিলিন্ডার। তো এটা একটা সিলিন্ডার, দেখো
এর একটা সিলিন্ডারের রিয়েল এক্সাম্পল। সিলিন্ডারের প্রধান যে বৈশিষ্ট্য হতে হবে সেটা হচ্ছে এখানে যে পরিমাণ দৈর্ঘ্য থাকবে এখানেও সেই পরিমাণ দৈর্ঘ্য থাকবে। এটা তোমাদের এই অধ্যায়ের একটা বেসিক, আমাদের জানতে হবে এখন। তো সিলিন্ডারে এটাকে আমরা যেটা বলি, এটাকে বলি হচ্ছে বক্রতল। এই তলে একটা নাম আছে, এটার নাম হচ্ছে বক্রতল। বক্রতল কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে বলি সমতলীয় বক্রতল। এটা বক্রতল তবে সমতলীয়। সেটা কেমন? দেখো প্লেন ভাবে গিয়েছে, প্লেন ভাবে একদম এককভাবে গিয়েছে। এটা একটা সিলিন্ডার, আর সিলিন্ডারের প্রধান যে বৈশিষ্ট্য হবে এরকম মুখ খোলা থাকবে, মুখ এরকম খোলা থাকবে। যেমন রিয়েল সিলিন্ডার বলতে আমরা বোঝাই লোহার পাইপ, এগুলোকে আমরা রিয়েল সিলিন্ডার বলি। যেমন এটা হচ্ছে রিয়েল সিলিন্ডার, এটাকে আমরা রিয়েল সিলিন্ডার বলি। যেমন রিয়েল সিলিন্ডার বলতে বোঝানো হয় এরকম স্পেস থাকবে, ভিতর দিয়ে এরকম ফাঁকা থাকবে, পাইপ যেটাকে বলি আমরা রিয়েল সিলিন্ডার। এটাকে সমতলীয় বক্রতল বলবো আমরা, এটাকে বলি সমতলীয় বক্রতল। সমানভাবে তলটা তৈরি হয়েছে এবং সব জায়গায় পুরো দণ্ডটাই সমান থাকতে হবে, সব জায়গায় দেখো সমান। এটা হচ্ছে রিয়েল সিলিন্ডার হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। আমরা গ্যাসের যে সিলিন্ডার বাড়িতে দেখি ওটা কিন্তু রিয়েল সিলিন্ডার না। রিয়েল সিলিন্ডার হচ্ছে এইটা, উভয় মুখ খোলা থাকবে, এই যে দুই মুখ দেখো খোলা, এখানে দুই মুখই খোলা আছে এবং একইভাবে গোল থাকবে। তো আজকে এটার উপরে আমাদের ক্লাস বেসিক শিখবো ইনশাল্লাহ। তো আমিও তোমাদের রিয়েল সিলিন্ডার দেখানোর চেষ্টা করতেছি। তো এটার মাধ্যমে যদি আমরা শেখাতে চাই তাহলে রিয়েল সিলিন্ডারে এটাকে যেহেতু আমরা বৃত্ত নিয়ে একটু আলোচনা করেছিলাম আগে, তাহলে সিলিন্ডারে কি কি আছে সেটা একটু আমরা জানবো। সিলিন্ডারে কি কি আছে বা আমরা কি কি সম্পর্কে জানি সে সম্পর্কে আমরা একটু এখন জানবো। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি, আমি একটা সিলিন্ডার আঁকানোর চেষ্টা করতেছি তোমাদের জন্য, তোমরা একটা সিলিন্ডার এঁকে ফেলো। আমি ভালো আবার আর্টিস্ট না, তো আমার একটু আঁকতে সমস্যা হয়। এর একটা সিলিন্ডার আঁকার চেষ্টা করলাম। আমি বলেছিলাম উভয় মুখ খোলা থাকতে হবে। তো সিলিন্ডারে এটাকে বলা হয় পরিধি, সিলিন্ডারের ভূমির পরিধি। এটাকে একটা বৃত্তক্ষেত্র হিসেবে আমরা কম্পেয়ার করি, এটা একটা বৃত্তক্ষেত্র। সিলিন্ডারের দুই মুখ, এটা একটা বৃত্ত হবে, এটা প্রধানত একটা বৃত্ত, নিচেরটাও এটা একটা বৃত্ত। এটা বৃত্ত উৎপন্ন হয়েছে ভূমির ক্ষেত্রে, যখন যদি তুমি এটাকে ভূমিকে রাখো। যেমন আমি যদি আমার এটাকে যদি ভূমির উপরে রাখি, তাহলে এখানে যদি রাখা হয় তাহলে এই যে গোড়া যদি আমি এখন দাগ দিই তাহলে এখানে একটা বৃত্ত উৎপন্ন হবে। এটা একটা বৃত্তক্ষেত্র উৎপন্ন হলো। এরপরে এটাকে আমরা বলতেছি বক্রতল, এই তলটার নাম হচ্ছে বক্রতল। সমতলীয় বক্রতল। এরপরে হচ্ছে যেহেতু বৃত্তক্ষেত্র, এটা নাম হচ্ছে জানি আমরা পরিধি, এটার নাম জানি আমরা হচ্ছে পরিধি। তো সিলিন্ডার জানার আগে আমরা একটু বৃত্ত সম্পর্কে একটু জেনে আসি, তাহলে বেশি সুবিধা হবে। বৃত্তর বিস্তারিত বিষয়গুলো কি কি ছিল এটা আমরা যদিও আগে জেনেছি। এটা একটা বৃত্ত, বৃত্তের এটাকে বলি আমরা পরিধি, আর এই পরিধি বলি ওইটাকে, আর এটাকে বলি হচ্ছে আমরা, এটাকে আমরা বলি হচ্ছে বৃত্তক্ষেত্র। ক্ষেত্র বলতে বোঝানো হয় আবদ্ধ জায়গা। তাহলে এটা হচ্ছে পরিধি, এটা হচ্ছে বৃত্তক্ষেত্র, আর এটাকে বলি হচ্ছে আমরা বৃত্তের ব্যাস, এটাকে বলতেছি আমরা ব্যাস বা বৃহত্তম জ্যা বা বড় জ্যা। আর এটাকে বলতেছি ব্যাস, বলতেছি মূলত সম্পূর্ণটাকে, আর শুধুমাত্র এই অংশটাকে বলতেছি আমরা ব্যাসার্ধ। এই অংশটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এই পরিধির একটা সূত্র আমরা জানি, 2πr। এই পাইকে বলা হয় বক্রতার একক, পাইকে বলা হয় বক্রতার একক। তুমি যত জায়গায় বক্রতা দেখবে তত জায়গায় পাই উপস্থিত আছে, যত জায়গায় বক্রতা দেখবে তত জায়গায় পাই উপস্থিত আছে। যেমন
বৃত্তক্ষেত্র, কোণক, আমরা যে কোণ আইসক্রিম খাই ওটাকে বলা হয় কোণক, ও রিয়েল নাম হচ্ছে, জ্যামিতিক নাম হচ্ছে কোণক। তারপরে সিলিন্ডার, যেটা বললাম এটা একটা সিলিন্ডার, এর ক্ষেত্রেও কিন্তু পাই আছে। যত জায়গায় বক্রতা আছে মানে সমতলীয় বক্রতা আর কি, গোলক, আমরা যে বল খেলি, বলটাকে বলা হয় গোলক, গোলকের সূত্রের ভিতরেও পাই আছে, তাই পাইকে বলা হয় বক্রতার একক। এবং এই পাই এত পপুলার একটা মান, এই পাইয়ের মানটাকে তোমাদের আমাদের যে গণিত দিবস হিসেবে পালন করা হয় 14 ফেব্রুয়ারি, মানে এই পাইয়ের মানটা, যে মানটা, এটাকে মার্চকে 14 মার্চকে আমরা বলি যে পাই দিবস। তো যাই হোক, এদিকে আমরা যেটা বলতেছিলাম যে এই পাইটা খুবই গুরুত্বপূর্ণ। বৃত্তের পরিধিকে 14 মার্চ কি ফেব্রুয়ারি ভালো মনে আসতেছে না, দুটো যে কোনো একটা। তো পাই হচ্ছে বক্রতার একক, আর ব্যাসার্ধকে আমরা আর দিয়ে প্রকাশ করি, আর ব্যাসকে প্রকাশ করি 2r দিয়ে। ঠিক আছে, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয় আর ব্যাসকে প্রকাশ করা হয় 2r দিয়ে। তোমাদের বইতে যদিও এটাকে একটু সি দিয়ে তোমাদের সম্পূর্ণ বৃত্তটাকে প্রকাশ করা হয়েছে, পরিধিকে বইতে, আমাদের বইতে সি দিয়ে প্রকাশ করা হয়েছে, কারণ আমরা জানি যে বৃত্ত ইংরেজি আছে সার্কেল, তো যার জন্য এখানে সি আনা হয়েছে, এই ছাড়া আর কিছুই নয়। আর সার্কেলের থেকে সি দেওয়া হয়েছে, আর 2r মানে হচ্ছে, এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর আমাদের বইতে ব্যাসকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে। তোমাদের বইতে এই ব্যাস, আমি যেমন 2r অথবা ডি, দুটো যে কোনো একটা তোমাদের পরীক্ষায় ফেস করতে হবে। ডি দিয়ে প্রকাশ করা হয়েছে ডিসটেন্স, ডি দিয়ে প্রকাশ করা হয়েছে, তবে 2rটা বেশি পপুলার। এই ডি শুধুমাত্র তোমাদের এই ক্লাসেই সীমাবদ্ধ থাকে, সাধারণত এর পরবর্তী ক্লাসে আমরা বৃত্তের সকল জায়গার ক্ষেত্রে এই 2r কে ব্যবহার করি। তাহলে এই ব্যাসার্ধকে ডি দিয়ে প্রকাশ করা হয়েছে, মানে বড় যা ব্যাসকে, আর ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। তাহলে তোমাদের বইয়ের ক্ষেত্রে হচ্ছে ডি ইকুয়াল হচ্ছে 2r। তাহলে তোমরা বলতেই পারতেছো ডি সমান হচ্ছে 2r, মানে ডি ব্যাস, এটাও ব্যাস, আর তাহলে ব্যাসার্ধ কি, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে d/2 সমান হচ্ছে 2r/2 সমান হচ্ছে r। ব্যাসার্ধ হচ্ছে এটা হলো ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধকে আমরা r দিয়ে প্রকাশ করতেছি, বা d/2 দিয়ে প্রকাশ করতেছি, বা r/2 মানে হচ্ছে শুধু r দিয়ে প্রকাশ করতেছি। এই সবগুলো বেসিক এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবগুলো বেসিক আমরা জেনে গেলাম। আর এটাকে বলা হচ্ছে বৃত্তক্ষেত্র, এটাকে বলা হয় বৃত্তের ক্ষেত্র, এটাকে সবসময় বৃত্তের ক্ষেত্র বলা হয়। এখানে একটা বেসিক আছে, আমরা জানি যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। পরিধি এবং ব্যাসের অনুপাত, বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত মানে হচ্ছে ভাগ, অনুপাত সর্বদা ধ্রুবক। এখন সেটা আবার কেমন, এখন তার প্রুফটা একটু দেখি। বৃত্তের পরিধিকে আমরা প্রকাশ করতেছি 2πr দিয়ে, আর অনুপাত অনুপাত, বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হচ্ছে ব্যাসের অনুপাত, ব্যাসকে প্রকাশ করা হচ্ছে 2r দিয়ে, 2r। এখন যদি কোনো শিক্ষার্থী বলে স্যার আপনি ডি দিয়ে প্রকাশ করেন, ডি দিয়ে প্রকাশ করলে এই পাশে তো আর দিয়ে প্রকাশ করা আছে, তো এই জন্য এই পাশে তোমার ডি মানে আর দিয়ে প্রকাশ করতে হবে, তা না হলে আবার প্রমাণ করতে অসুবিধা হবে। তুমি এখানে যদি লেখো d/2 তাহলে এখানে তুমি ডি দিতে পারবা, সমস্যা হবে না। তো এই ক্ষেত্রে অনুপাত মানে আমরা জানি ভাগ, 2πr বাই হচ্ছে 2r, এই আর কেটে গেল, 2 কেটে গেল, দেখো থেকে যাচ্ছে শুধুমাত্র π/1। এই π/1, 1 কে আর কোনো ভাগফল, যেমন 3/1 মানে হচ্ছে 3 জানি আমরা, 7/1 মানে আমরা 7 জানি, তাহলে π/1 মানে হচ্ছে পাই, নিশ্চিত। তাই আমরা বলি যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। পরিধি এবং ব্যাসের অনুপাত সর্বদা ধ্রুবক। ধ্রুবক হিসেবে কাকে পেলে এখান থেকে, তাহলে এই π/1 মানে হচ্ছে পাই, অ্যান্সারটা হচ্ছে এটা। আমরা এই বেসিকটা এখন জেনে গেলাম। এখন যেটা জানবো, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি। আমরা জানি ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের এককটা কি, বৃত্তের ক্ষেত্রফলের এককও বর্গ হবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের মানটা কি, যেমন এখানে পরিধিকে আমরা লিখছি 2πr একক, আর ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে πr² বর্গ একক। বৃত্তের ক্ষেত্রফল বলতে বোঝানো হচ্ছে টোটাল যে স্পেসটা, এখানে আর কে হচ্ছে দুইটা একক হিসেবে কাউন্ট করা হয়েছে, আর পাইকে আনা হয়েছে বক্রতার জন্য। আবারও বলতেছি, আর হচ্ছে এখানে দুটো একক হিসেবে কাউন্ট করা হয়েছে, এই অংশের ক্ষেত্রফল আর এই অংশের ক্ষেত্রফল।
আর সেক্ষেত্রে আছে বক্রতা আছে সম্পূর্ণ একটাই বক্রতা পাই, এই সম্পূর্ণটাকে বলো আমরা পাই হিসেবে কাউন্ট করে ক্ষেত্রফলের মানটাকে নির্ণয় করার চেষ্টা করতেছি। তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। এই ভিতরের সম্পূর্ণ ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। এটা থিওরিও আছে, থিওরি ইনশাল্লাহ পরবর্তী যখন ওপেন হবে স্কুল প্রতিষ্ঠান তখন ইনশাল্লাহ শেখানো হবে যে কিভাবে পাই আর স্কোয়ার বর্গ একক হয়। এখন একটু অল্প শেখার চেষ্টা করতেছি, বা আমাদের যে কাজ লাগবে কাজ সমাধানের জন্য এটা মনে রাখার চেষ্টা করবা যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক, আর বৃত্তের পরিধিটা হচ্ছে 2 পাই আর একক। আমরা এই বৃত্তর সাথে এখানে এটা কেন শিখলাম তার এখন কারণ আছে। এটা একটা বৃত্ত ক্ষেত্র, তাহলে এই ক্ষেত্রফলটার মান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক, এবং এই যে পরিধিটা লিখেছিলাম আমি, এই পরিধিটার মান হচ্ছে 2 পাই আর একক। এখন এখান থেকে আমরা 3টা সূত্র পাবো, সূত্রগুলো আমরা অবশ্যই মনে রাখবো। একটা সিলিন্ডারের, এটা কিন্তু একটা সিলিন্ডার বা ব্যালন, এর দুটো নাম আছে, এটার নাম আছে দুইটা, একে সিলিন্ডার বা ব্যালন বলা হয়। সিলিন্ডার বা বেলুন, এর নাম আছে সিলিন্ডার বা বেলুন, দুটো নাম আছে এটার নাম সিলিন্ডার বা বেলুন। তাহলে এই সিলিন্ডার বা বেলুনের যে সূত্রগুলো আমরা এখন নির্ণয় করব সেগুলো একটু শিখি, কি কি সূত্র আমরা এখন এখান থেকে পেতে পারি বা কি কি সূত্র আমরা এখান থেকে পাবো ইনশাল্লাহ, সেগুলো নিয়ে এখন একটু আলোচনা করি। প্রথমত হচ্ছে এই সিলিন্ডারের ভূমি হচ্ছে দুইটা, তাহলে এই দুইটা ক্ষেত্রফল আমরা এখান থেকে জানি। আমরা এখান থেকে মূলত শিখবো কয়েকটা বেসিক। এক নাম্বারটা হচ্ছে বেলনের ভূমির ক্ষেত্রফল। তাহলে এখানে একটা ভূমি আছে আর একটা দুইটা ভূমি হতে পারে বেলনের ক্ষেত্রে, তাহলে এর ক্ষেত্রফলের ক্ষেত্রে আমরা জানি এর সূত্রটা হচ্ছে বৃত্ত আর এটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কোয়ার যোগ পাই আর স্কোয়ার সমান 2 পাই আর স্কোয়ার। এই যে এই ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 পাই আর স্কোয়ার, তাহলে ভূমির ক্ষেত্রফল এটা। 2 নাম্বারটা জানবো হচ্ছে এর পরিধিটা, এর সম্পূর্ণ যে বক্রতল, এই যে বক্রতলের ক্ষেত্রফলটা কত। আমরা মূলত সূত্র শিখতেছি, ক্ষেত্রফলের সূত্রগুলো শিখবো। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তো আমি যে এখন একটু তোমাদের বোঝাতে চাই, বক্রতল বলতে বোঝানো হচ্ছে যেটা এই যে তলটা, এটা হচ্ছে একটা বক্রতল। এমন আবার দেখো এই যে তল, এটা হচ্ছে একটা বক্রতল। এই তলটা আস্তে আস্তে দেখো বৃদ্ধি পেয়ে একটা তল, বড় একটা তল হয়েছে, এটা একটা তল। এই যেমন রেখে দিলাম, এটা একটা তল, বক্রতল, বৃদ্ধি পেয়ে এটা কিন্তু হয়েছে। তাহলে এইটার নাম জানি আমরা পরিধি, যেহেতু এটা বাইরে ভিতরে নয়, এইটার নাম জানি হচ্ছে আমরা পরিধি। বৃত্তের ক্ষেত্রে শিখেছিলাম এই রাউন্ডটার নাম আছে পরিধি। এখানে সিলিন্ডারের ক্ষেত্রেও আছে, দেখো এই যে মুখ, এটা ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি পরিধি, এটার নাম আছে পরিধি। তাহলে এটার নাম যদি পরিধি হয় তাহলে এই ক্ষেত্রে কি পরিমাণ এখানে পরিধি আছে, এইচ পরিমাণ। তাহলে পরিধির সূত্র আছে জানি 2 পাই আর। আমি আবারও বলতেছি এটার নাম জানি আমরা আছে পরিধি, যেহেতু এটা গোল, তাহলে এটা যেহেতু পরিধি হচ্ছে, তাহলে এখান থেকে এই পরিমাণ কি পরিমাণ পরিধি আছে, উচ্চতা পরিমাণ, এটাকে আমরা বলি উচ্চতা, এইচ। উচ্চতা। তাহলে বক্রতলের ক্ষেত্রে হচ্ছে যেহেতু পরিধি আছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। আবারও বলতেছি 2 পাই আর, কিন্তু এই পরিধিটা হচ্ছে 2 পাই আর। এই যে পরিধি, এই পরিধিটা হচ্ছে 2 পাই আর। আর কি পরিমাণ এই পরিধি আছে এই সিলিন্ডারের ক্ষেত্রে, এখান থেকে এই পরিমাণ, এইচ পরিমাণ, এখান থেকে এই পরিমাণ আছে আমার এইচ। তাহলে এখান থেকে এই পরিমাণ আছে এইচ পরিমাণ পরিধি আছে এখানে। এই যে পরিধিটা তোমরা দেখতে পাচ্ছ, এই পরিধিটা আছে এইচ পরিমাণ পরিধি আছে এখানে, এইচ পরিমাণ পরিধি। এই যে পরিধিটা আছে এখানে এইচ পরিমাণ পরিধি আছে, 2 পাই আর এইচ বর্গ একক। আমি বলেছিলাম ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দুইটা, এজন্য ক্ষেত্রফল লেখার সময় তার উত্তরে সবসময় বর্গ আসবেই নিশ্চিত, যার ক্ষেত্রফলই হোক না কেন। ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, যাই হোক ওর মাত্রা 2 থাকার কারণে। তাহলে আমরা শিখলাম বক্রতলের ক্ষেত্রফল। এবার শিখবো হচ্ছে যেটা সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তল কয়টা পাচ্ছ,
এই হলো দুইটা ভূমি পাচ্ছ, দুইটা ভূমির ক্ষেত্রফল বের করে রেখেছো এইটা, আর বক্রতলের ক্ষেত্রফল পেয়েছো আছে এটা। আবারও বলতেছি, তোমরা দুইটা ভূমির ক্ষেত্রফল এটা বের করে রেখেছো আর বক্রতলের ক্ষেত্রফল এটা বের করে রেখেছো। তাহলে এই দুটো এখন যোগ করো, যোগ করলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে। সমগ্র তলের ক্ষেত্রফল এটা ছিল হচ্ছে 2 পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার, আর এটা পেলাম হচ্ছে 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ বর্গ একক। শিক্ষার্থীরা দেখার চেষ্টা করো আমি কিভাবে লিখতেছি। 2 পাই আমি কি বের করব সেটা তোমাদের আরেকটু বলি। এখানে একটা তল আছে, এখানে একটা তল আছে, দুইটা তল, একটা তল আর একটা তল, দুইটা তল, দুটো তল মিলে হয়েছিল ভূমির ক্ষেত্রফল। আর এটা হচ্ছে বক্রতল, এটা হচ্ছে বক্রতল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হয়েছিল এইটা। তাহলে এই তল এবং নিচের তল সবগুলো মিলে যেটা হয় এটাকে বলা হয় সমগ্র তল। সবগুলো মিলে যেটা পাই সেটাকে আমরা বলি সমগ্র তল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে দেখতেছো কমান যায় 2 পাই আর দুজনের কাছ থেকে কমান যায়, 2 পাই আর কমান নিলে এখান থেকে যাচ্ছে একটা আর, ওখান থেকে যাচ্ছে একটা এইচ, আর প্লাস এইচ বর্গ একক। তোমরা মূলত যদি বেশি করে মনে রাখবা হচ্ছে এইটা, তোমাদের এইটা দরকার, এটা সূত্র হিসেবে তোমাদের কাজে লাগবে। কিভাবে মানটা বের করতে হয় সেটা আমরা শিখলাম। 2 পাই আর এইচ সমগ্র তলের ক্ষেত্রফল, এই তল বক্রতল এইটা, তাহলে বক্রতলের সমতলীয় বক্রতল, তাহলে এর ক্ষেত্রফল পেলে তোমরা 2 পাই আর এইচ। আর সমগ্র তলের ক্ষেত্রফল যেটা পেলাম, সমগ্র তলের ক্ষেত্রফল এইখান থেকে এই পর্যন্ত যে তল তার ক্ষেত্রফল পেলাম আমরা 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। তাহলে সিলিন্ডারে যা যা কিছু জানার দরকার আমরা অলরেডি 3টা বেসিক জেনে গেছি, আর একটা বেসিক তোমাদের বাকি আছে সিলিন্ডারের। আর একটা বেসিক বাকি আছে, সেটা হচ্ছে এর আয়তন কত। আয়তন বলতে কি বোঝানো হয় সেটা একটু জানি। দেখো এখানে কিন্তু কেউ নাই, হুট করে আমি এখানে সিলিন্ডারটা রাখলাম, তাহলে সিলিন্ডারের শূন্য স্থানে যে জায়গাটা দখল করেছে সেটাকে আমরা বলি আয়তন। তাহলে আয়তন হচ্ছে, আয়তনের মাত্রা হয় 3টা, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, আয়তনের 3টি মাত্রা হয়। তাহলে এই সিলিন্ডারের আয়তনের সূত্রটা কি সেটা আমরা এখন নির্ণয় করা শিখব। মনে করো সিলিন্ডারের আয়তন যেভাবে আমরা বের করব, এই হলো একটা বই রাখলাম আমি, এর উপর একটা সিলিন্ডার রাখলাম, সিলিন্ডার। এখন এই যে সিলিন্ডারটা আমি রেখেছি, এই যে জমিতে যে জায়গাটা হয়েছে, সিলিন্ডার দেখো সব জায়গায় সমান, এজন্য আয়তন নির্ণয় করা খুবই সহজ। আমি এভাবে জোরে যদি ধাক্কা মারি এখানে, তাহলে এখানে একটা বৃত্তক্ষেত্র উৎপন্ন হবে। তাহলে আমি ভূমিতে পেলাম একটা বৃত্তক্ষেত্র, আমি এখানে একটা বৃত্তক্ষেত্র পেলাম, এই সিলিন্ডারটা এখানে রেখেছিলাম তাই এখানে একটা বৃত্তক্ষেত্র পেয়েছি। তাহলে সিলিন্ডারটা যার উপরে রাখা, এখানে একটা বৃত্তক্ষেত্র উৎপন্ন হয়েছে, এই হলো একটা বৃত্তক্ষেত্র। তাহলে সিলিন্ডারটা এখানে রাখার কারণে এই বৃত্তক্ষেত্রটা উৎপন্ন হয়েছিল, এটা বৃত্তক্ষেত্র। আর এই কি পরিমাণ জায়গা দখল করে আছে শূন্য স্থানে, এইচ পরিমাণ। এখানে আমি এইচ লিখেছিলাম, এই যে এইচ আছে এখনো লেখা, তাহলে শূন্য স্থানে সে এইচ পরিমাণ জায়গা দখল করে আছে, সিলিন্ডারটা শূন্য স্থানে এইচ পরিমাণ জায়গা দখল করে আছে। তাহলে আয়তন আছে ভূমির ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করে দিলে আয়তন পেয়ে গেলে। তাহলে আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফলের সাথে, এর ভূমির ক্ষেত্রফল ছিল হচ্ছে পাই আর স্কয়ার, আর এখান থেকে উচ্চতা ছিল হচ্ছে এইচ, তাহলে পাই আর স্কয়ার এইচ আয়তন। আয়তন হলো পাই আর স্কয়ার এইচ বর্গ একক, সরি ঘন একক। আয়তনের মাত্রা হচ্ছে 3টা, দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের ভিতরে যেত পাই আর স্কয়ার তোমার ক্ষেত্রফল ছিল, তাহলে ক্ষেত্রফলের ভিতরে 2টো একক ছিল, আর নতুন করে তুমি যে এককটা পেলে উচ্চতা, যার কারণে ঘন হয়ে গেল। তো শিক্ষার্থীরা 10.3 যে বেসিক আমরা শিখবো ইনশাআল্লাহ, সকল বেসিক আমাদের অলরেডি আয়ত্ত করা কমপ্লিট হয়ে গেল। আয়তন শিখেছি আমরা সিলিন্ডারের, সমগ্রতলের ক্ষেত্রফল শিখেছি, তারপরে বক্রতলের ক্ষেত্রফল শিখেছি, আর বেলনের ভূমির ক্ষেত্রফল শিখেছি 3টা। এই 3টা হচ্ছে ক্ষেত্রফল, বেলনের ভূমির ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আর আয়তন হচ্ছে একটা। এই মোট সিলিন্ডারের 4টা সূত্র শিখলাম। আর বৃত্ত থেকে শিখেছি, এখানে বৃত্তের পরিধিকে সি দিয়ে প্রকাশ করা হয়, সার্কেল।
আর পরিধির সূত্র হচ্ছে 2 পাই r একক। আর বৃত্তের ব্যাসকে প্রকাশ করা হয় d দিয়ে অথবা 2r দিয়ে, আর ব্যাসার্ধকে প্রকাশ করা হয় স্মল r দিয়ে অথবা d/2 দিয়ে। স্মল r অথবা d/2, স্মল r অথবা d/2 দিয়ে প্রকাশ করা হয় ব্যাসার্ধকে। আর সবথেকে বড় ব্যাসটাকে বলা হয় বড় জ্যাটাকে বলা হয় ব্যাস। এই হলো সারমর্ম ছিল। এই বেসিকগুলো শিখলাম আমরা 10.3 এর জন্য। তাহলে 10.3 এর জন্য এইটুকু আমাদের মূল অ্যাসেট। এইগুলো যদি তোমাদের কারোর ভালো দখল থাকে তাহলে 10.3 থেকে যে অঙ্কগুলো বা যে শর্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসে এটা তোমাদের আয়ত্ত করা খুবই সহজ হবে ইনশাল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। এরপরে হচ্ছে 10.3 এর ক্ষেত্রে আরো কিছু কিছু সূত্র তোমাদের অঙ্ক করতে গেলে লাগবে, সেগুলো সম্পর্কে আমরা একটু অবগত হব। পাইয়ের একটা নিজস্ব মান আছে। পাইকে নিয়ে আলোচনা করা হয়েছে তোমাদের বইতে খুব বিস্তারিতভাবে 154 পৃষ্ঠায়। এই পায়ের দুইজন জনককে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তা আমরা জানি যে পায়ের দুইজন জনক, কিন্তু না, পায়ের জনক কমপক্ষে 20-30 জন আছে। মানে পায়ের মান যে বের করছে, ম্যাথ বই পড়ার পরে জানা যায় পায়ের উপরেই কতগুলো বই আছে, অসংখ্য বই আছে। শুধু পাই কিভাবে এসেছে, কোন সময় কোন তোমার দার্শনিক, কোন গণিতবিদ, কোন লেখকরা পায়ের কোনভাবে মানগুলো বের করেছে, এটার উপর বিস্তারিত আলোচনা করা আছে। আমার কাছে 2-3টা বই আছে শুধু পাই নিয়ে লেখা এরকম বই। তো শিক্ষার্থীরা, পাইর যে বেসিকগুলো আমরা এখন জানবো, এই পাই সম্পর্কে যে আলোচনা এখানে করা হয়েছে তোমাদের বই খুব সামান্য প্রমাণে, মানে সামান্য পরিমাণে করা হয়েছে। যে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত ধ্রুবক, প্রথম লাইন ছিল এই অধ্যায়ের পাই সম্পর্কিত আলোচনা। পাই একটি গ্রিক শব্দ, গ্রিক প্রতীক অক্ষর বলতে বোঝানো হয় গ্রিসের। আমরা বাঙালি, আমরা কোন দেশে বাস করি? বাংলাদেশে। তাহলে বাংলাদেশের বাঙালি হই আমরা। তো গ্রিসের গ্রিক অক্ষর হিসেবে প্রকাশ পায় পাই, ফাই, ওইগুলো হচ্ছে সব গ্রিক প্রতীক। যেমন এটা আমরা শিখেছি, এটা, তারপরে হচ্ছে এটা, আবার এটা হচ্ছে পাই। এগুলো তোমাদের উচ্চতর ক্লাসে গেলে আরো পাবে। আলফা, বিটা, গামা আছে, এরকম অনেক প্রতীক আছে। অধিকাংশ প্রতীকগুলো সব গ্রিক প্রতীক, কারণ গণিতের আদি নিদর্শন গ্রিকদের কাছ থেকে আমরা অনেক কিছু পাই। তো এক্ষেত্রে এখানে বলা হয়েছে দুইজন জনক নিয়ে আলোচনা করা হয়েছে। একজন আর্যভট্ট, আরেকজন হচ্ছে শ্রীনিবাস রামানুজন। আর্যভট্ট হচ্ছে ভারতীয় গণিতবিদ, আর শ্রীনিবাস রামানুজন হচ্ছে ভারতীয় দুইজন গণিতবিদকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তো শ্রীনিবাস রামানুজনকে নিয়ে আলোচনা করা হয়েছে আর আর্যভট্টকে আলোচনা করা হয়েছে। দুইজনের ভিতরে আমরা প্রধানত আর্যভট্ট যে মানটা পাই, ওই মানটাকে গ্রহণযোগ্যতা একটু বেশি দেওয়া হয়, 3.1416। আর একটা মান নিয়ে এখানে আলোচনা করা হয়েছে 22/7। এই মানটার গ্রহণযোগ্যতা এখন অনেকটা কম, কিন্তু অষ্টম শ্রেণীর জন্য এই মানটা ব্যবহার করার সুযোগ আছে তোমাদের। নবম শ্রেণী থেকে আমরা এই মানটার ব্যবহার করি না, কারণ আমাদের ক্যালকুলেটর যখন আমরা লিখি পাই ইকুয়াল দিই, আমাদের ক্যালকুলেটরের একদম শেষে নিচে অ্যান্সারের পাশের বাটনে আছে পাই, শিফট দিয়ে ওই অ্যান্সারের পাশের ইএক্সপি বাটন, যেটা তোমাদের ক্যালকুলেটরের ইএক্সপি, ওইখানে যদি তুমি শিফট দিয়ে এক্সপি দাও তাহলে পাই চিহ্নটা ওঠে। আর পাই ইকুয়াল দিলে তোমার যে উত্তরটা আসে সেটা হচ্ছে অনেকটা এরকম 3.14159 ... এরকম একটা মান আসতে থাকে, এরকম একটা মান আসতে থাকে। এরপরে শেষ নেই, অসংখ্য মান আছে। তো এই জন্য পাই যে মানটা এখানে আমরা ব্যবহার করি, শ্রীনিবাস রামানুজনের থেকে এই মানটা বেশি গ্রহণযোগ্য, 3.1416। এই মানটার গ্রহণযোগ্যতা একটু বেশি। তোমাদের বইতে এখানে এটা লেখা আছে 3.1416, কিন্তু কোনো কোনো অঙ্কে 3.14 ব্যবহার করা হয়েছে, আবার কোনো কোনো অঙ্কে 3.1416 ব্যবহার করা হয়েছে। এখন স্যারের কাছে প্রশ্ন, স্যার আমরা কোনটা ব্যবহার করব এই অঙ্কগুলো করার জন্য? তো তোমরা এটাও ব্যবহার করতে পারো, 3.14 ও ব্যবহার করতে পারো। তবে পরীক্ষায় যে অপশনের উত্তর থাকবে, যে কোনো একটারই উত্তর থাকবে 14 এবং 16। তো তুমি যখন অঙ্ক করবে তখন 16 ব্যবহার করা বেশি লজিক, বেশি যুক্তিসঙ্গত। আর যদি 16 ব্যবহার না করো, 14 ব্যবহার করো, তাহলে ভুল হবে না অঙ্ক। এটাও ঠিক আছে, এক্ষেত্রেও সারা মার্কস দিতে বাধ্য থাকবে। আর এমসিকিউর ক্ষেত্রে তুমি ক্যালকুলেট করে দেখবা যে কোনটা তোমার এখানে উত্তর দেওয়া আছে, যে কোনো একটার উত্তর থাকবে, 14 অথবা 16 এর যে কোনো একটার উত্তর থাকবে, আর একটা থাকবে না। তো শিক্ষার্থীরা, এখানে এই পাইয়ের যে মানগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, মানগুলো একটু পড়বো আমরা। এবং ওই আর্যভট্ট আর শ্রীনিবাস রামানুজনের জন্মসালটাও এখানে দেওয়া আছে, এটা আমরা একটু মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর তোমাদের বইয়ের উদাহরণ 10-এ এখানে যে একটা অঙ্ক, উদাহরণ 1 একটা অঙ্ক দিয়ে আছে। পায়ের মান ধরতে বলা হয়েছে 3.14, এর কাছাকাছি এখানে ইকুইভ্যালেন্ট দিয়ে দিয়েছে, যে কাছাকাছি একটা মান আমরা নিয়েছি। আবার পরের একটা অঙ্ক সেখানে দেখো 22/7 লিখেছে। এই জন্য তোমরা এই ক্লাসে দুটোই ব্যবহার করতে পারো। তবে নবম শ্রেণী থেকে যখন উচ্চতর ক্লাসে যাবে তখন 3.1416 ফিক্সড করে দেওয়া হয়েছে। কোনো জায়গায় বলা থাকলেও ব্যবহার করতে হবে, না থাকলেও ব্যবহার করতে হবে। এটা নবম শ্রেণীর বইতে উল্লেখ করে দেওয়া হয়েছে যে পায়ের মান 3.1416 আমরা ব্যবহার করব।
প্রশ্নে উল্লেখ থাকলেও ব্যবহার করব, না থাকলেও ব্যবহার করব, কিন্তু অষ্টম শ্রেণীর জন্য প্রাথমিকভাবে শেখানো হয়েছে, এই জন্য এখানে একটু বিস্তারিত বলে দেওয়া হয়েছে। আর এখানে আমরা যে অঙ্কগুলো শিখব, এই অঙ্কগুলো শিখতে গিয়ে আমাদের আয়তক্ষেত্র লাগে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের জানা খুবই জরুরি। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সবাই আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা এই 10 অধ্যায় শেষ হলে 3 অধ্যায় চলে যাব, পরিমাপের অধ্যায়। দৈর্ঘ্য গুণ প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তো আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সম্পর্কে সবাই অবগত, এটা সবাই জানো, অনেক ছোট ক্লাস থেকে পড়তে আসতেছি আমরা। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো, এই যে বেসিকগুলো সম্পর্কে আলোচনা করলাম, কি শিখলাম, শিখবো না, কি শিখলাম আমরা। প্রথমত শিখলাম হচ্ছে বৃত্ত তথ্য শিখলাম, এরপরে শিখেছি সিলিন্ডার নিয়ে আলোচনা, সিলিন্ডারের বেসিকগুলো শিখেছি, কিভাবে সূত্রগুলো কি ধরনের সূত্র আছে। আর এত সময় শুনলাম এই যে পাই ভদ্রলোক, কোন মানটা ব্যবহার করব পায়ের ক্ষেত্রে। আমরা পায়ের ক্ষেত্রে দুটো মান আছে তোমাদের বইতে, 3.14, এটাও আছে 3.1416 আছে, উদাহরণ এটা আছে, আবার অনুষ্ঠানে কিন্তু এটা দিয়ে অঙ্ক করা হয়েছে। আবার এটার ক্ষেত্রে আবার পায়ের মান ব্যবহার করেছে 22/7, এটাও ব্যবহার করেছে। এই দুটো মানই তোমাদের বইতে ব্যবহার করা হয়েছে, তোমরা দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারো। এরপর হচ্ছে অঙ্ক, এখান থেকে কি ধরনের অঙ্ক শিখতে হবে। আমি তোমাদের একটা অঙ্ক নিয়ে আলোচনা করি, যে অঙ্কটা তোমাদের আমি অনেকগুলো SW দিব বাসায়, তোমাদের কয়েকটা অঙ্ক করতেও হবে। যেমন দেখো এখানে 17 নম্বরে একটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, 17 নম্বর পড়তেছি আমি। 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ এবং 3 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 1 সেন্টিমিটার প্রস্থের একটি আয়তাকার অংশ কেটে নেওয়া হলো। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। বোর্ডের বাকি অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে একটা বৃত্ত দিয়ে দিয়েছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটা বৃত্ত দেওয়া হয়েছে আমাদের এখানে। এখানে আমাদের একটা বৃত্তক্ষেত্র দিয়ে দেওয়া হয়েছে, বড় একটা বৃত্তক্ষেত্র আছে। এই বৃত্তক্ষেত্রের ভিতরে দুটো ছোট ছোট বৃত্ত আছে, দেখো একটা বৃত্ত আছে আর এখানে আরেকটা বৃত্ত আছে, এরকম দুটো ছোট ছোট বৃত্ত আছে। আর মানুষের মুখের মতো মনে হচ্ছে অনেকটা, আর একটা আয়তক্ষেত্র আছে। ওনারা বলতেছে যে তোমাদেরকে যে বৃত্ত 14 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার বোর্ড, তার মানে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধটা বলে দেওয়া হয়েছে 14 সেন্টিমিটার। এই বোর্ডের বৃত্তাকার বোর্ড থেকে 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকার অংশ, 1.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এই ব্যাসার্ধটা বলে দেওয়া হয়েছে। এই ব্যাসার্ধটার দৈর্ঘ্য হচ্ছে 1.5 ব্যাসার্ধ, দুটি অংশ এবং ব্যাসার্ধ দুটি অংশ 3 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 1 সেন্টিমিটার প্রস্থের, এটুকু আছে 3 সেন্টিমিটার আর এটুকু আছে 1 সেন্টিমিটার প্রস্থের একটা ক্ষেত্রফল, এটা আয়তক্ষেত্র, এটা দিয়ে দেওয়া হয়েছে। যদি এই অংশগুলো কেটে বের করে নেওয়া হয়, তাহলে বাকি যে অংশগুলো থাকবে সেই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা বুঝতে পারতেছে, এটা খুব ইজি একটা বেসিক ছিল। কিভাবে এটা বের করব আমরা, এটার ক্ষেত্রফল আমরা অলরেডি আজকে শিখেছি, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। তাহলে সব থেকে প্রধান কাজ হচ্ছে আগে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করা। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে মূল বৃত্তের ক্ষেত্রফল সমান, এখানে পাইর মান তোমরা জানো 3.1416 ব্যবহার করতে বলেছি আমি। আর এখানে বড় যে ব্যাসার্ধটা আছে 14 তার হোল স্কয়ার বর্গ একক। যেহেতু এখানে একক দিয়ে দিয়েছে আমাদের 14 সেন্টিমিটার দিয়ে দিয়েছে, তাহলে তোমরা লিখবা বর্গ সেন্টিমিটার। এরপরে এখান থেকে একটা উত্তর পাবে, এখানে একটা উত্তর আসবে তোমার, এখানে একটা অ্যান্সার আসবে। এই অ্যান্সারটা আর ছোট ছোট দুটো বৃত্তের ক্ষেত্রফল এবং বৃত্তের ছোট দুটি বৃত্তের ক্ষেত্রফল, ছোট দুটি বৃত্তের ক্ষেত্রফল, এটা এবং এটা যেহেতু দুই একটাই জিনিস, দুটোই একই মাপের, 2 গুণ 3.1416 গুণ 1.5 তার হোল স্কয়ার বর্গ সেন্টিমিটার। তো এখান থেকে একটা অ্যান্সার তোমরা পাচ্ছ, এলো একটা অ্যান্সার। আর যে বৃত্তের ভিতরে যে আয়তক্ষেত্র আছে, এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তোমরা সবাই জানো, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে 3 গুণ 1
বর্গ সেন্টিমিটার, তাহলে এখান থেকে পেলে 3 সেন্টিমিটার। তাহলে বাকি অংশের ক্ষেত্রফল তোমরা বুঝতেই পারতেছো, এই অ্যান্সারটা বিয়োগ হচ্ছে এর অ্যান্সার বিয়োগ এইটা অ্যান্সার। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল থেকে এই অ্যান্সার থেকে এই অ্যান্সার আর এই অ্যান্সারটা বাদ দেব, এর অ্যান্সারটা আমরা বাদ দেব, দিলেই আমরা সম্পূর্ণ যে অংশটা থেকে যাচ্ছে সম্পূর্ণ ক্ষেত্রফল থাকার পরে এই যে অংশ বাকি গেল এগুলোর ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি। তো তোমাদের এখান থেকে যে অঙ্কগুলো দেওয়া আছে আমি আশা করবো যে সবগুলো অঙ্ক ইনশাল্লাহ তোমরা এখন খুব ভালো পারবে।